হ্যালো, সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজকে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে যে 3 রকম চৌম্বক পদার্থের কথা বলেছিলাম, সেই 3 রকম চৌম্বক পদার্থের মধ্যে কি কি পার্থক্য আছে। এছাড়াও আমরা কি পড়বো, হিস্টেরেসিস চক্র কী জিনিস সেটা পড়বো, আর ভূচুম্বকের যে উপাদান সেইগুলো সম্পর্কে পড়বো। চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে এই 3 রকমের যে পদার্থ আছে, একদিন আমরা বলেছিলাম যে তাদের আপেক্ষিক চৌম্বকগ্রাহিতা বা মিউ আর, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা যাকে বলা হয় মিউ আর, সেই মিউ আরের মান অনুসারে আমরা পদার্থকে 3টে ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে অয়স্চুম্বক, একটা হচ্ছে পরাচুম্বক, একটা হচ্ছে তিরস্চুম্বক। এবং সেখানে বলেছিলাম যে যদি মিউ আরের মান 1-এর থেকে অনেক বেশি হয়, অনেক বেশি 1000 2000 এরকম যদি মান হয়, তাহলে সেই পদার্থগুলোকে বলবো আমরা অয়স্চুম্বক পদার্থ। যদি মিউ আরের মান 1-এর থেকে সামান্য একটু বেশি হয়, অর্থাৎ 50-100 এরকম যদি মান হয় বা 200 ম্যাক্সিমাম, তাহলে সেই ধরনের পদার্থকে বলবো আমরা পরাচুম্বক পদার্থ। আর যদি মিউ আরের মান 1-এর থেকে কম হয়, তাহলে তাদেরকে আমরা বলেছিলাম যে তিরস্চুম্বক পদার্থ। ঠিক আছে, আজকে এই যে 3 রকম পদার্থ আছে, সেই পদার্থের মধ্যে কি কি পার্থক্য আছে সেইগুলো আমরা একে একে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের মেনলি পার্থক্য আছে। আরেকটা যেটা আছে পার্থক্যের মধ্যে, সেটা হচ্ছে যে 20 বিন্দু বলে একটা বিন্দু আছে, সেখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করে যে 20 বিন্দু কী জিনিস। খুব ডিটেলসে 20 বিন্দু সম্পর্কে কিছু নেই, কিন্তু 20 বিন্দু কত বা 20 বিন্দু কাকে বলে এই ধরনের একটা সংজ্ঞা দেয়। ঠিক আছে, তো অয়স্চুম্বক পদার্থ কোনগুলো? অয়স্চুম্বক পদার্থ হচ্ছে যাদেরকে চুম্বক খুব জোরে আকর্ষণ করে। ঠিক আছে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট, এগুলোকে বলা হয় অয়স্চুম্বক পদার্থ। আর এদের আরও কিছু বৈশিষ্ট্য আছে। অয়স্চুম্বক পদার্থ যদি হয় তাহলে মিউ আরের মান অনেক বেশি হবে। অয়স্চুম্বক পদার্থ যদি হয় তাহলে তারা সর্বদা যেখানে খুব শক্তিশালী চৌম্বক ক্ষেত্র সেখান থেকে যেখানে কম চৌম্বক ক্ষেত্র সেই দিকে যাবে। এছাড়াও অয়স্চুম্বক পদার্থ যদি হয় তাহলে তার ভেতরে চৌম্বক যে বলরেখাগুলো আছে সেগুলো বাইরের থেকে বেশি হবে। বাইরের যত চৌম্বক বলরেখা থাকবে, যদি অয়স্চুম্বক পদার্থ হয় তাহলে চৌম্বক বলরেখার মান তার থেকে বেশি হবে। ঠিক আছে, এছাড়া অয়স্চুম্বক পদার্থকে যদি খুব সহজেই চুম্বকে পরিণত করা যায়, অয়স্চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করলে তাকে কিন্তু যদি আমরা গরম করি তাহলে দেখা যায় যে একটা নির্দিষ্ট উষ্ণতার পর সেই অয়স্চুম্বক পদার্থটা পরচুম্বক পদার্থতে পরিণত হয়। যে উষ্ণতায় এই ঘটনাটা ঘটে সেটাকে বলা হয় 20 বিন্দু। এই 20 বিন্দুটা আমাদের জিজ্ঞেস করে যে 20 বিন্দু কাকে বলে, তাহলে আমরা বলবো যে উষ্ণতায় অয়স্চুম্বক পদার্থ পরচুম্বক পদার্থের মতন আচরণ করে সেই উষ্ণতাটাকে বলা হয় 20 বিন্দু। এটাকে তোমরা খেয়াল রাখবে। এবার অয়স্চুম্বক পদার্থ সম্পর্কে আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যেমন অয়স্চুম্বক পদার্থ ক্ষেত্রে একটা বললাম যে মিউ আরের মান 1-এর থেকে অনেক বেশি, তেমনি চৌম্বক প্রবণতা এদের অনেক বেশি হয়, যেটা আগের দিন আমরা পড়েছি চৌম্বক প্রবণতা কী জিনিস। চৌম্বক প্রবণতার মান 1-এর থেকে অনেক বেশি হয়। এছাড়া এদের ক্ষেত্রে আজকে যেটা পড়বো হিস্টেরেসিস, যে একটা জিনিস পড়বো লেখচিত্রতে, সেই হিস্টেরেসিস চক্র কিন্তু এই অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেটা পরাচুম্বক বা তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে কী হয়? পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে এর ক্ষেত্রে মিউ আরের মান সামান্য একটু বেশি হয় 1-এর থেকে। ঠিক আছে, 1-এর থেকে সামান্য একটু বেশি হয়। অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে কী হয়? মিউ আরের মান 1-এর থেকে অনেক বেশি, কিন্তু পরাচুম্বকের ক্ষেত্রে মিউ আরের মান 1-এর থেকে সামান্য একটু বেশি। এরা চুম্বক দ্বারা ক্ষীণভাবে আকৃষ্ট হয় এবং এরা সাধারণত যেখানে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড আছে সেখান থেকে যেখানে উইক ম্যাগনেটিক দুর্বল চৌম্বক ক্ষেত্র আছে সেই দিকে যাওয়ার চেষ্টা করে সবসময়। ঠিক আছে, এর মধ্যে বলরেখার সংখ্যা বাইরে যে বলরেখার সংখ্যার থেকে বেশি হয়, সামান্য একটু বেশি। অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে অয়স্চুম্বক পদার্থের ভেতরে বলরেখার সংখ্যা বাইরের থেকে অনেকটাই বেশি হয়, কিন্তু পরাচুম্বকের ক্ষেত্রে সামান্য একটু বেশি হয়, সামান্য একটু, খুব বিশেষ কিছু হয় না। পরাচুম্বক পদার্থ কুরি-ভাইস সূত্র বলে একটা সূত্র আছে, সেই সূত্রটা মেনে চলে। অর্থাৎ এর চৌম্বক প্রবণতা যেটা হয়, যেটা আমরা আগের দিন চৌম্বক গ্রাহিতা বা চৌম্বক প্রবণতা পড়েছিলাম, সেই চৌম্বক প্রবণতা উষ্ণতা বাড়ালে আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে, চৌম্বক প্রবণতা যেটাকে আমরা কে বলেছিলাম, সেইটা প্রপোর্শনাল টু 1/T টেম্পারেচার বাড়লে চৌম্বক প্রবণতা কমতে থাকে, অর্থাৎ কম পরিমাণে সেই চুম্বকিত হয় যাকে বলা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে পরাচুম্বক পদার্থ। তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে কী হয়? তিরস্চুম্বক পদার্থ সাধারণত চুম্বক দ্বারা হালকাভাবে বিকশিত হয় এবং এরা সাধারণত যেখানে ক্ষীণ চৌম্বক ক্ষেত্র সেখান থেকে যেখানে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র থাকে সেই দিকে চলে যাওয়ার চেষ্টা করে। এদের ক্ষেত্রে মিউ আরের মান 1-এর থেকে কম হয়। ঠিক আছে, এবং চৌম্বক প্রবণতা 1-এর থেকে চৌম্বক প্রবণতা কে এর মান নেগেটিভ হয় এদের ক্ষেত্রে, তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই হচ্ছে 3টের মধ্যে পার্থক্য, তোমরা একবার পড়ে নেবে। একমাত্র অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রেই 20 বিন্দু থাকে, তাছাড়া অন্য কোনো পদার্থের ক্ষেত্রে 20 বিন্দু থাকে না।
হিস্টেরেসিসই যেমন শুধুমাত্র অয়স্কচুম্বক পদার্থের ক্ষেত্রে থাকে, পরাচুম্বক বা তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে কোনো হিস্টেরেসিস বলে কিছু থাকে না। ঠিক আছে, তাহলে একবার দেখে নেবে, তোমাদের বই তিনটির মধ্যে পার্থক্য আছে, খুব ডিটেলসে কিছু থাকে না। চলো নেক্সট আমরা দেখি যে চৌম্বক ধারণ ক্ষমতা কী জিনিস। ঠিক আছে, চৌম্বক ধারণ ক্ষমতা। দেখো আমরা জানি যে অয়স্কচুম্বক পদার্থকে, মেইনলি অয়স্কচুম্বক পদার্থকে যদি আমরা চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে অয়স্কচুম্বক পদার্থটা চুম্বকে পরিণত হয়ে যায়, আবেশ সৃষ্টি হয় এবং আবেশের মাধ্যমে সেটা চুম্বকে পরিণত হয়। মনে করো এখানে নর্থ আছে, এখানে সাউথ আছে, একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড এখানে আছে, এখানে আমি একটা চুম্বককে রেখে দিয়েছি, চৌম্বক পদার্থকে রেখে দিয়েছি, লোহা, নিকেল বা কোবাল্টকে রেখে দিয়েছি। তা আমরা কি দেখব? আমরা দেখব যে এই চৌম্বক পদার্থটা, লোহা, নিকেল, কোবাল্টটা কিন্তু চুম্বকে পরিণত হয়েছে আবেশের জন্য, এবং এইখানে সাউথ বিপরীত মেরু আর এইখানে নর্থ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, ধারণশীলতা কী জিনিস? এই বহিস্থ চৌম্বক ক্ষেত্রটা যদি সরিয়ে নিই, ঠিক আছে, ভালো করে বোঝো, এই বহিস্থ চৌম্বক ক্ষেত্রটাকে যদি সরিয়ে নিই, তাহলেও কিন্তু এই চৌম্বক পদার্থটার মধ্যে কিছু পরিমাণ চুম্বকন থেকে যাবে। এটা তো ম্যাগনেটাইজ হচ্ছে, তার মানে এটা এর কী পাবো? এটা এম পাবো, এর একটা এম তৈরি হচ্ছে, আগের দিন আমরা পড়েছিলাম, এর মধ্যে কিছুটা চুম্বকন সৃষ্টি হচ্ছে, তার ফলে এটা একটা আংশিক চুম্বকে পরিণত হচ্ছে। তো ওই এমটা যদি আমি বাইরের চুম্বক দুটো সরিয়ে নিই, তাহলেও কিছু পরিমাণ এম থেকে যাচ্ছে। এইটাকে বলা হয় এই চৌম্বক পদার্থের ধারণশীলতা। অর্থাৎ বহিস্থ চৌম্বক ক্ষেত্র সরিয়ে নেওয়ার পরও কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে যতটা চুম্বকন থাকে সেইটাকে বলা হয় তার ধারণশীলতা। বুঝে গেল? তো যে যত বেশি এমটা ধরে রেখে দিতে পারবে তার ধারণ ক্ষমতা তত বেশি। যে ধর্মের জন্য এই জিনিসটা হয় সেটাই চৌম্বক পদার্থের ধারণ ক্ষমতা বলে। কারো কারো বেশি হয়, কারো কারো কম হয়। যেমন লোহার ক্ষেত্রে ধারণ ক্ষমতা অনেক বেশি, অর্থাৎ বহিস্থ চৌম্বক ক্ষেত্রটা সরিয়ে নিলেও কিন্তু লোহার মধ্যে চুম্বকনটা অনেক বেশি পরিমাণ থাকে। ঠিক আছে, আরেকটা সংজ্ঞা দিয়ে দেখো সহনশীলতা। সহনশীলতার মানে হচ্ছে যে আমি যদি এটাকে ডিম্যাগনেটাইজ করতে চাই, ডিম্যাগনেটাইজ করতে চাই মানে যদি এটাকে গরম করি, এই চৌম্বক পদার্থটাকে, মনে করো চৌম্বক পদার্থটাকে প্রথমে নর্থ আর সাউথ এরকম একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মধ্যে রেখেছি, তার ফলে এটা চুম্বকে পরিণত হয়ে গেছে। এরপর আমি বহিস্থ চৌম্বক ক্ষেত্রটাকে সরিয়ে নিলাম, তখন এটা চুম্বকেই পরিণত হয়ে থাকবে, সেটাকেই ধারণশীলতা বলে। এবার আমি কি করলাম? এবারে হঠাৎ এটাকে ঘা দিলাম বা এটা আগুনের মধ্যে নিয়ে গেলাম, তাহলে কী হবে? সঙ্গে সঙ্গে দেখবো এটা তার চুম্বক শক্তিটা আস্তে আস্তে হারাচ্ছে, তার এমটা আস্তে আস্তে জিরো হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু যে পদার্থটা বারবার মানে বাহ্যিক বল প্রয়োগ করে, অনেকক্ষণ বাহ্যিক বল প্রয়োগ করার পর তার চুম্বকন শক্তি যদি হারায়, যে পদার্থটা, তার সহনশীলতা অনেক বেশি। আর যে অল্পতেই তার চুম্বক ধর্মটা বা চুম্বকনটা হারিয়ে ফেলছে, তার সহনশীলতা অনেক কম। সংজ্ঞা হিসেবে বলবো কি? বলবো যে ধর্মের জন্য কোনো চৌম্বক পদার্থ যথেচ্ছ ব্যবহৃত হওয়া সত্ত্বেও আবিষ্ট চুম্বকত্ব ধরে রাখতে পারে, তাকে ওই পদার্থের সহনশীলতা বলা হয়। ঠিক আছে, যথেচ্ছ ব্যবহার করো, যা খুশি ব্যবহার করো, তাও ওর চুম্বকত্ব হারাচ্ছে না, সেই যে ধর্মের জন্য এটা হবে সেটি হচ্ছে তার সহনশীলতা। বুঝতে পারছি? যদি সহনশীলতা বেশি হয় তাহলে সেটাকে আমরা স্থায়ী চুম্বক তৈরি করতে ব্যবহার করবো। সাধারণত লোহার তুলনায় ইস্পাতের সহনশীলতা অনেক বেশি। যথেচ্ছভাবে যা খুশি ব্যবহার করে তাকে আঘাত করো, তাকে আগুনের মধ্যে নিয়ে যাও, তার মধ্যে কিন্তু চুম্বকন থেকেই যায় ইস্পাতের মধ্যে। তাই জন্য ইস্পাতকে স্থায়ী চুম্বক হিসেবে ব্যবহার করা হয়, স্থায়ী চুম্বক তৈরি করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু লোহার সহনশীলতা অনেক কম, লোহার ধারণশীলতা অনেক বেশি। লোহার সহনশীলতা যেহেতু অনেক কম, তাই জন্য লোহাকে অল্প একটু আঘাত করলেই লোহার কিন্তু চুম্বকনটা চলে যায়, নষ্ট হয়ে যায়। ওই জন্য লোহাকে আমরা কখনোই স্থায়ী চুম্বক তৈরি করার জন্য ব্যবহার করব না, লোহাকে আমরা তড়িৎ চুম্বক তৈরি করার জন্য ব্যবহার করব। বুঝতে পেরে গেছে ধারণশীলতা আর সহনশীলতা কী জিনিস? চলো নেক্সট দেখি যে হিস্টেরেসিস লেখচিত্র বা হিস্টেরেসিস চক্রটা কী জিনিস। দেখো ভালো করে বোঝো। মনে করো এই যে বহিস্থ যে চুম্বক ক্ষেত্রের মধ্যে এই চৌম্বক পদার্থটাকে রেখেছি, এই বহিস্থ চুম্বক ক্ষেত্রটা পরিবর্তনশীল, অর্থাৎ এর শক্তিটা আস্তে আস্তে বাড়ানো যায়। সেক্ষেত্রে নিশ্চয়ই এই দুটো স্থায়ী চুম্বক হলে হবে না, এ দুটো নিশ্চয়ই তড়িৎ চুম্বক। ঠিক আছে, তাহলে দুটো তড়িৎ চুম্বক, এইভাবে একটা এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমি একটা চৌম্বক পদার্থকে রেখেছি এবং এর চৌম্বক শক্তি আস্তে আস্তে বাড়াচ্ছি। তার মানে কি? এটা যদি তড়িৎ চুম্বক হয়, এর মধ্যে কারেন্ট আস্তে আস্তে বাড়াচ্ছি, তাহলে এর মধ্যে চৌম্বক ক্ষেত্র আস্তে আস্তে বাড়বে। বা আমরা বলতে পারি চুম্বকন ক্ষেত্রটা আস্তে আস্তে বাড়বে, এইচটা আস্তে আস্তে বাড়বে, এইদিকে এইচ আছে, তাহলে এইচটা আস্তে আস্তে বাড়াচ্ছি, তার ফলে কী হবে? এমটাও আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, কারণ আমরা জানি এম, আগের দিন আমরা পড়েছি এম সমানুপাতিক কে এইচ, এমটা এইচের সঙ্গে সমানুপাতিক।
কিন্তু এটা কিন্তু সরলরৈখিক সমীকরণ নয়, এটা থেকে বলছে সরলরৈখিক, কিন্তু সরলরৈখিক অনুপাতে কিন্তু এমটা বাড়ে না এইচের সঙ্গে। কারণ এক সময় এই যে চৌম্বক পদার্থটা আছে তার মধ্যে যতগুলো অনুচুম্বক আছে এর ভেতরে অনেক ছোটো ছোটো অনুচুম্বক থাকে। তাহলে প্রথমে যখন এইচটা আস্তে আস্তে বাড়ায় তখন সেই অনুচুম্বকগুলো একটা দিকে সজ্জিত হতে থাকে, ঠিক আছে। কখনো কখনো ডোমেন দিয়ে ব্যাখ্যা করা হয়, মানে কীরকম হয়, এইটা যদি চৌম্বক পদার্থ হয় এর একটা ডোমেন আছে, একটা ডোমেনের চৌম্বক ভ্রামকগুলো একদিকে, এই ডোমেনটার চৌম্বক ভ্রামকগুলো এরকম দিকে, এই দিকের চৌম্বক ভ্রামক এই দিকের ডোমেনটার এই দিকে, এই দিকের ডোমেনটা আবার এই দিকে, এই দিকের ডোমেনটা আবার এই দিকে, এরকম করে বিভিন্ন ডোমেনের চৌম্বক ভ্রামক বিভিন্ন দিকে সাজানো থাকে। তার জন্য ওভারঅল চৌম্বক ক্ষেত্রটা চৌম্বক ভ্রামকটা 0 হয়ে যায়। কিন্তু যখনই আমরা এইচ অ্যাপ্লাই করব তখন এই ডোমেনগুলো আস্তে আস্তে ঘুরতে থাকে এবং এবং একসময় দেখা যায় সব অনুচুম্বকগুলো তাদের চৌম্বক ভ্রামক একই দিকে চলে আসে এবং তখন এর আবিষ্ট চৌম্বক ভ্রামকের পরিমাণ ম্যাক্সিমাম হয়। তারপরে আমি যতই এইচ বাড়াই না কেন এম কিন্তু আর বাড়বে না, চুম্বকন আর বাড়বে না, চুম্বকন ক্ষেত্র যতই বাড়ায় না কেন চুম্বকন আর তত বাড়বে না। আমরা যদি এইচের সঙ্গে একটা এম এর লেখচিত্র অঙ্কন করি তাহলে একটা কীরকম পাওয়া যায়, সেইটাই হচ্ছে আমাদের হিস্টেরিসিস লেখচিত্র। সেই লেখচিত্রটাই হচ্ছে আমাদের হিস্টেরিসিস লেখচিত্র, বা সেটাকে চুম্বকন চক্রও বলা হয়। দেখো আমরা একদিকে এইচ প্লট করেছি, এইদিকে আমরা এম প্লট করেছি বা বি প্লট করতে পারি, একই ব্যাপার, ঠিক আছে। বি মানে হচ্ছে টোটাল ম্যাগনেটিক ফিল্ডটাও প্লট করতে পারি বা এমটাও প্লট করতে পারি। যদি বি প্লট করি এটাকে বলা হয় বিএইচ লুপ বা বিএইচ চক্র, হিস্টেরিসিস চক্রও বলে। এমটাও প্লট করতে পারি। তাহলে যখন এইচটা 0 তখন এমটাও 0, তাহলে এখান থেকে স্টার্ট করলাম, এবারে আমরা এইচটা আস্তে আস্তে বাড়াচ্ছি, তাহলে কী হবে, এমটাও আস্তে আস্তে বাড়বে এবং একসময় ম্যাক্সিমাম হয়ে যাবে এবং একটা এইচের মানের জন্য এমটা ম্যাক্সিমাম হবে। তারপরে এইচ আমি যতই বাড়ানো না কেন এম বাড়বে না, কারণ সেটা সম্পৃক্ত হয়ে গেছে, সেটাকে বলে স্যাচুরেশন হয়ে গেছে, ঠিক আছে। এইবার মজার বিষয় হচ্ছে যে যদি আমি এইচটা আস্তে আস্তে কমাই তাহলে কি এমটা কমবে? হ্যাঁ, এমটা কমবে, কিন্তু এইচটা 0 করলে এমটা 0 হবে না, এরকম হয়ে যাবে। অর্থাৎ এইচটা 0 করা সত্ত্বেও কিছুটা পরিমাণ এম থেকে যাচ্ছে। এটাকে কি বলে? এটাকে বলে ধারণ ক্ষমতা। তাহলে এটা যদি ইস্পাত হয় তাহলে ইস্পাতের ক্ষেত্রে এইটা হচ্ছে ধারণ ক্ষমতা। তাহলে যদি আমি এমটাকে 0 করতে চাই তাহলে এইচটাকে উল্টো দিকে করতে হবে, যেদিকে ছিল তার উল্টো দিকে করতে হবে, অর্থাৎ নেগেটিভ করতে হবে। তাহলে এইচের একটা নির্দিষ্ট মানের জন্য এমটা 0 হচ্ছে। তাহলে এইখানে এম 0 হয়ে গেল, কিন্তু এইচ এখন 0 নাই। এইচটা যদি উল্টো দিকে আরও বাড়ায় তাহলে এমটা কিন্তু আবার উল্টো দিকে হতে শুরু করবে এবং একসময় ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে, সর্বোচ্চ ভ্যালুতে পৌঁছাবে, স্যাচুরেশন হয়ে যাবে। এবার যদি আমার আবার এইচটাকে বাড়ায় আস্তে আস্তে, এটা কিন্তু এইচের নেগেটিভ ভ্যালু, এইচটাকে যদি এইদিকে বাড়ায় আস্তে আস্তে, তাহলে এইচটা যদি আবার 0 হয় তখন এইখানে আসবে, কিন্তু এমটা 0 হবে না। এইচটা যদি আবার পজিটিভ দিকে বাড়ায় তাহলে এইখানে এসে এমটা 0 হবে, কিন্তু এইচটা 0 নেই। এবং যদি আরও বাড়ায় তাহলে আবার এরকম এখানে এসে ফিরে আসবে। তাহলে এই যে চক্রটা দেখতে পাচ্ছি, এইখান দিয়ে গেল, এইখান দিয়ে এলো, এইটাকে বলা হয় হিস্টেরিসিস চক্র, ঠিক আছে। দেখো কখনো দুটোই একসঙ্গে আর 0 হতে পারবে না। প্রথমে দুটোই একসঙ্গে 0 থেকে স্টার্ট করেছিল, কিন্তু আর কখনো এম আর এইচ দুটোই একসঙ্গে 0 হচ্ছে না, ঠিক আছে। দুটোই একসঙ্গে কিন্তু 0 হচ্ছে না, এর মনে রাখি। এইচটা 0 হলে এমটা 0 হচ্ছে না, ঠিক। এখানে এমটা 0, এইচটা 0 নয়, আবার এখানে এইচটা 0, এমটা 0 নয়, দুটোই একসঙ্গে 0 হচ্ছে না। দুটোকে যদি একসঙ্গে 0 করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, যে এইচটাকে আমি 0 করে দিলাম, ম্যাগনেটিক ফিল্ড তো সরিয়ে দিলাম, এবার এটা চুম্বকিত হয়ে আছে, এম আছে সেই অবস্থায় এটাকে কী করতে হবে, হয় ঘা দিতে হবে, সহনশীলতার থেকে বেশি পরিমাণে ঘা, ওর যে সহনশীলতা তার থেকে বেশি পরিমাণে ঘা দিতে হবে, বা কী করতে হবে, আগুনে গরম করতে হবে, তাহলে আবার তোর এমটা 0 হয়ে যাবে। এর মতো এইটাই প্রসেস। আচ্ছা, এই যে এইখান থেকে এই যে ডিস্টেন্স, এটাকে বলা হয় সহনশীলতা। যার এই ডিস্টেন্সটা যত বেশি হবে তার সহনশীলতা তত বেশি হবে। অর্থাৎ তার এমটাকে 0 করতে গেলে বেশি পরিমাণে চুম্বকন ক্ষেত্র, উল্টো দিকে চুম্বকন ক্ষেত্র প্রয়োগ করতে হবে। তাহলে এই ডিস্টেন্সটাকে ঠিক করে দেয় যে তার সহনশীলতা বেশি না কম, আর এই ডিস্টেন্সটা ঠিক করে দেয় তার ধারণ ক্ষমতা বেশি না কম। যেমন যদি আমি এটাকে ইস্পাতের বলি, এবং আমি লোহার ক্ষেত্রে যদি আমি এরকম হিস্টেরিসিস লুপ আঁকি,
তাহলে লোহার ক্ষেত্রে এই লুপটাই হবে এরকম। লোহার ক্ষেত্রে এই লুপটাই এরকম হবে, কাঁচা লোহার ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের কাঁচা লোহা, ঠিক আছে। এটা 0 থেকে স্টার্ট হবে এখান থেকে, তাহলে এখান থেকে স্টার্ট হবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, ছুটে আসবে। তা কাঁচা লোহার ক্ষেত্রে দেখছি ধারণ ক্ষমতা অনেক বেশি, কাঁচা লোহার ধারণ ক্ষমতা অনেক বেশি, কিন্তু সহনশীলতা অনেক কম। অল্প একটু -H প্রয়োগ করলেই তার এমটা 0 হয়ে যাচ্ছে। ওই জন্য কাঁচা লোহাকে সর্বদা আমরা তড়িৎ চুম্বক তৈরি করার জন্য ব্যবহার করব, এবং ইস্পাতকে আমরা সবসময় স্থায়ী চুম্বক তৈরি করার জন্য ব্যবহার করব, ঠিক আছে। যদি আমরা এটাকে BH লেখচিত্র অঙ্কন করি, এটা যদি BH লুপ হয়, তাহলে সেক্ষেত্রে এই যে ক্ষেত্রফলটা হবে, BH লুপের যে ক্ষেত্রফলটা হয়, সেটা শক্তি অপচয় বা হিস্টেরেসিস লস বলা হয়। হিস্টেরেসিস ক্ষয়, শক্তি হিস্টেরেসিস ক্ষয় বলে, মানে এই লেখচিত্রের ক্ষেত্রফল যত হবে সেই পরিমাণ শক্তি নষ্ট হয়। মানে একবার পূর্ণ চক্রে এইখান থেকে শুরু করে এখানে এলাম, তো দিয়ে এখান থেকে এসে আবার এখান থেকে আবার এখানে এলাম, এইটা হচ্ছে একটা পূর্ণ চক্র। এইখান থেকে শুরু করে আবার এইখানে আসাটাকে বলে পূর্ণ চক্র। এই পূর্ণ চক্র আবর্তন করতে গেলে কিছু পরিমাণ শক্তি নষ্ট হয়, বাড়ি থেকে কিছু শক্তি প্রয়োগ করতে হয়, এবং সেইটাকে বলা হয় হিস্টেরেসিস ক্ষয়, ঠিক আছে। তাহলে দেখা যায় যে এই লোহার ক্ষেত্রে, কাঁচা লোহার ক্ষেত্রে এই ক্ষেত্রফলটা কম হয়, অর্থাৎ তার হিস্টেরেসিস ক্ষয় কম হয়। হিস্টেরেসিস ক্ষয় যদি কম হয় তাহলে শক্তি অপচয়ও কম হয়, বাড়ি থেকে শক্তি কম দিতে হয়। প্লাস এই শক্তি যে ক্ষয়টা হচ্ছে সেটা কিন্তু লোহাটাকে গরম করবে, তাহলে লোহাটা উত্তপ্তও কম হয়, ঠিক আছে। অনেক সময় কি হয়, লোহাকে সাধারণত তোমার তড়িৎ চুম্বক তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তাহলে অনেক সময় এরকম হয় যে খুব তাড়াতাড়ি লোহাকে একবার চুম্বকিত করা হচ্ছে, আবার ডিম্যাগনেটাইজ করা হচ্ছে, ঠিক আছে। এরকম বারবার করতে গেলে তখন লোহাটা অনেক গরম হয়ে যায়, ঠিক আছে। তা সেটাও খেয়াল রাখতে হয় যে যাতে গরম না হয়। তো যেহেতু লোহার হিস্টেরেসিস লস খুব কম, কারণ লোহার এই হিস্টেরেসিস ক্ষেত্রফলটা অনেক কম, তাই জন্য লোহাকে স্থায়ী চুম্বক তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তাহলে দুটো কারণে লোহাকে নেওয়া হয়। প্রথম কারণ হচ্ছে, তিনটে কারণ অ্যাকচুয়ালি। প্রথম কারণ হচ্ছে এর ধারণ ক্ষমতা অনেক বেশি, 2 নম্বর কারণ হচ্ছে এর সহনশীলতা অনেক কম, আর 3 নম্বর হচ্ছে এর হিস্টেরেসিস লসটা কম। ওই জন্য লোহাকে স্থায়ী চুম্বক তড়িৎ চুম্বক তৈরি করতে ব্যবহার করা হয়। অপরদিকে ইস্পাতের ক্ষেত্রে এর ধারণ ক্ষমতা কম, বুঝতে পারছি, অসুবিধা নাই, কিন্তু এর সহনশীলতা অনেক বেশি। অর্থাৎ একবার চুম্বকে পরিণত হয়ে গেলে ওর চুম্বক শক্তি কিন্তু সহজে যায় না। ওই জন্য কাঁচা লোহাকে ইস্পাতকে আমরা স্থায়ী চুম্বক তৈরি করার জন্য ব্যবহার করব, বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আমাদের হিস্টেরেসিস কাপ। খুব ডিটেলস বিশেষ কিছু নেই, ওভারঅল একটু জানলেই হবে। তোমরা এগুলো আরও বেশি করে জানবে, শক্তি ক্ষয় ক্যালকুলেশন করবে, সেটা গ্র্যাজুয়েশনে উঠে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট বোঝার চেষ্টা করি। নেক্সট হচ্ছে ভূচম্বকের উপাদান। এটা খুব ভালো করে বুঝতে হবে ভূচম্বকের উপাদান কী জিনিস। দেখো, আমরা জানি যে কোনো চুম্বককে যদি আমরা ঝুলিয়ে রাখি, তাই না, উত্তর দক্ষিণ করে ঝুলিয়ে রাখি, তাহলে সেটা এইরকম উত্তর দক্ষিণ মুখে করে দাঁড়ায়। মনে করলাম এইটা হচ্ছে ভৌগোলিক উত্তর আর এইটা হচ্ছে ভৌগোলিক দক্ষিণ, ঠিক আছে। তার মানে আমরা যদি চুম্বককে ঝুলিয়ে দিই, তাহলে সবাই জানে, এটা যে কেউ প্রশ্ন করলে বলবে যে চুম্বকটা উত্তর দক্ষিণ মুখ করে দাঁড়াবে। কারণ আমি একটু যদি ঘুরিয়ে ছেড়েও দিই, সেই চুম্বকটা আবার উত্তর দক্ষিণ মুখ করে আসবে, ঠিক আছে। কিন্তু সত্যি সত্যি এরকম আসে না, ঠিক আছে। আমরা 3টে জিনিস খেয়াল করি। সেটা হচ্ছে যে আমরা দেখবো, আমরা যেহেতু উত্তর গোলার্ধে আসি, তাহলে আমরা দেখবো যে চুম্বকের উত্তর মেরুটা অনুভূমিক না থেকে একটুখানি নেমে যাচ্ছে, এরকম নেমে যায়, ঠিক আছে। তাহলে অনুভূমিক থেকে যতটা নেমে গেল বা অনুভূমিকের সঙ্গে যত ডিগ্রি কোণ করে, সেইটাকে বলা বিনতি কোণ। বুঝতে পারা গেল বিনতি কোণ কাকে বলে? তাহলে কোনো চুম্বককে যদি আমরা বাধাহীনভাবে ঝুলিয়ে দিই, তাহলে চুম্বকটা অনুভূমিকের সঙ্গে যে কোণ তৈরি করবে সেইটাকেই আমরা বলবো বিনতি কোণ, বুঝতে পারলো? তাহলে এইটা যদি অনুভূমিক হয়, তো চুম্বকটা যদি ঝুলিয়ে দিই, তাহলে এরকম চুম্বকটা একটু, চুম্বকের নর্থ মেরুটা বা সাউথ মেরুটা একটুখানি ঝুলে যাবে, একটুখানি কোণ করে থাকবে, অনুভূমিকের সঙ্গে একটু কোণ করে থাকবে। যত ডিগ্রি কোণ করবে সেইটাই হচ্ছে তার বিনতি কোণ। এটা ভূচুম্বক ক্ষেত্রে একটা উপাদান, বিনতিটা, ঠিক আছে। যেমন কলকাতার এরকম একটা উদাহরণ দিয়েছে, দেখো, কলকাতার বিনতি কোণ, কলকাতার বিনতি কোণ বলেছে 31 ডিগ্রি নর্থ। এই কথার মানে হচ্ছে যে কলকাতায় যদি আমরা এরকম একটা চুম্বকে রেখে দিই,
বাধাহীনভাবে ঝুলন্ত অবস্থা রেখে দিই, তাহলে দেখবো যে এর উত্তর মেরুটা নিচের দিকে নেমে আছে। নর্থ মানে হচ্ছে উত্তর মেরুটা নিচের দিকে নেমে আছে, ঠিক আছে, এবং সেটা অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে। এটা হচ্ছে অনুভূমিক যদি হয় তাহলে 31 ডিগ্রি কোণ করেছে, 30 ডিগ্রি না 31 ডিগ্রি কোণ করেছে। উল্টোটা হয়, আমাদের উত্তর গোলাতে যেমন উত্তর মেরুটা নিচে নেমে থাকে, দক্ষিণ গোলাতে গেলে দেখবো দক্ষিণ মেরুটা নিচের দিকে নেমে আছে। এবং সেক্ষেত্রে মনে করো এরকম দেখবো, এইদিকে তোমার এরকম দেখবো, এই সাউথটা এর নিচের দিকে নেমে আছে, এই কোণটা থিটা। এবং সেক্ষেত্রে আমরা হয়তো 31 ডিগ্রি সাউথ এরকমভাবে লিখবো। অনেক সময় এইটাকে ঋণাত্মক বিরতি বলা হয় এবং এটাকে ধনাত্মক বিরতি বলা হয়। যদি উত্তর মেরুটা নিচের দিকে নেমে থাকে তাহলে সেটাকে ধনাত্মক বিরতি বলবো, আর যদি দক্ষিণ মেরুটা নিচের দিকে নেমে থাকে তাহলে সেটাকে ঋণাত্মক বিরতি কোণ বলবো, ঠিক আছে। আমরা যদি একটু ছবিটাকে ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো যে কোথায় কত বিরতি কোণ হয়। বিরতি কোণ 0 কোথায় হবে? যদি এই আমাদের পৃথিবী হয়, এই আমাদের যদি অক্ষরেখা হয়, নিরক্ষরেখা হয়, তাহলে এইখানে কিন্তু এই চুম্বক বিরতিকোণ 0 হবে। নিরক্ষরেখায় বিরতিকোণ 0 হয়, একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, এরকম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। কিন্তু যত আমি মেরুর দিকে যাব, এটা উত্তর মেরু আর এটা দক্ষিণ মেরু হয়, তত দেখবো উত্তর মেরুটা নিচের দিকে নামছে, উত্তর মেরুটা নামছে। এবং যখন মেরুতে চলে যাবো দেখবো উত্তর মেরুটা একবারে এরকম এরকম উত্তর মেরুটা নিচের দিকে এরকম চুম্বক একবারে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। দক্ষিণ মেরুতে যদি যাই তাহলে উত্তর মেরুটা উঠতে শুরু করবে এরকম, এবং এই দক্ষিণ মেরুতে যখন যাব তখন দেখবো দক্ষিণ মেরুটা একবারে এরকম খাড়া হয়ে এরকম দাঁড়িয়ে আছে। নিরক্ষরেখায় বিরতিকোণ 0, আর দুটো মেরুতে বিরতিকোণ 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি নর্থ, এখানে 90 ডিগ্রি সাউথ। বুঝতে পারা গেছে? এইটা হচ্ছে বিরতিকোণ। যে কোনো চুম্বকের উত্তর মেরুটা ভৌগোলিক যে মধ্যতল আছে বা অনুভূমিক যে তল আছে, সেই তল থেকে যতটা নেমে যাবে, যত ডিগ্রি কোণ করবে, সেইটাই হচ্ছে তার বিরতিকোণ। এবার আসে নেক্সট যে উপাদান, সেটা হচ্ছে বিচ্যুতিকোণ। এই যে আমরা বলছি যে একটা চুম্বককে ঝুলিয়ে দিলে সেটা উত্তর দক্ষিণ মুখ করে থাকবে, কিন্তু সেটা সঠিক কথা নয়, ঠিক আছে। আমরা দেখব যে অরিজিনালি পৃথিবীর উত্তর মেরু যেদিকে আছে, চুম্বকটা কিন্তু সেই দিকে নাই, সে সামান্য একটু করে ঘুরে থাকবে। তার কারণ পৃথিবীর যে উত্তর মেরু আর চুম্বকের যে উত্তর মেরু দুটো আলাদা জায়গায় আছে। চুম্বকের যে উত্তর মেরু সেটা ভৌগোলিক উত্তর মেরুর সঙ্গে একটা সামান্য একটু কোণ করে আছে, যত ডিগ্রি কোণ করে সেইটাকে বলা হয় বিচ্যুতি কোণ, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ভৌগোলিক উত্তর দক্ষিণ, আর এইটা হচ্ছে আমাদের চুম্বকের উত্তর দক্ষিণ। তাহলে এই মাঝের যে অ্যাঙ্গেলটা থাকলো সেইটাই হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ। এইটা যদি আমাদের ভৌগোলিক মধ্যতল হয়, এটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, এটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, ভৌগোলিক মধ্যতল, যার এই দিকটা হচ্ছে নর্থ, এই দিকটা হচ্ছে সাউথ, এই দিকটা নর্থ। আর মনে করো এইটা হচ্ছে আমাদের চৌম্বক মধ্যতল, এইটা হচ্ছে চৌম্বক বলছে এই দিকটা নর্থ, এই দিকটা সাউথ। তাহলে এদের মাঝের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা বিচ্যুতি কোণ। তাহলে ভৌগোলিক মধ্যতল আর চুম্বক যে মধ্যতল, মানে এই দিক বরাবর, এইটা হচ্ছে যেটা যদি ভৌগোলিক হয়, এই বরাবর যদি আমরা একটা তল কল্পনা করি তাহলে এটাকে বলবো ভৌগোলিক মধ্যতল। আর চুম্বকটা অ্যাকচুয়ালি দাঁড়াবে কিন্তু এই দিকে মুখ করে, তাহলে চুম্বক বরাবর, চুম্বকের এই তলের লম্ব বরাবর যদি একটা তল কল্পনা করি সেটাকে বলে চৌম্বক মধ্যতল। তাদের মাঝের যে অ্যাঙ্গেল সেইটাকেই বলা হয় বিচ্যুতি কোণ। এই যে ডেল্টা, এই ডেল্টাটাকেই বলা হয় বিচ্যুতি কোণ। সংজ্ঞা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ভৌগোলিক মধ্যতল আর চুম্বক মধ্যতলের মধ্যবর্তী যে কোণ সেটি হচ্ছে বিচ্যুতি কোণ। তাহলে অরিজিনালি চুম্বকটা কিন্তু চৌম্বক মধ্যতলেই থাকবে, ভৌগোলিক মধ্যতলে থাকবে না, ঠিক আছে। চুম্বকটা কিন্তু কীরকম থাকবে, চুম্বকটা তো এই দিকে থাকবে এবং একটু নিচু হয়ে থাকবে, বিরতি কোণের জন্য একটু নিচু হয়ে থাকবে। তো চুম্বক সবসময় চৌম্বক মধ্যতলে থাকবে এবং একটু নিচু হয়ে থাকবে বিরতি কোণের জন্য। তাহলে আমরা যদি চুম্বককে দেখি তাহলে চুম্বক কিন্তু এরকম চৌম্বক মধ্যতলে এই তলে থাকবে। অ্যাকচুয়ালি এই কোণটা হচ্ছে আমাদের থিটা, ভৌগোলিক মধ্যতলে কিন্তু থাকবে না। চুম্বক চৌম্বক মধ্যে যদি ফ্রিতে আমরা তাকে মুভ করাই তাহলে কিন্তু সেই চুম্বক মধ্যতলে থাকবে, এবং বিরতি কোণটা কিন্তু এই চুম্বক মধ্যতলের অনুভূমিকের সঙ্গে যে কোণটা সেইটাই হবে। বুঝতে পারল? কোনো একটা জায়গা পাবো যেখানে চৌম্বক মধ্যতল আর ভৌগোলিক মধ্যতল একই হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এরপরে পরের টার্মটা দেখি, ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশ। দেখো তাহলে চুম্বক সবসময় চৌম্বক মধ্যতলেই থাকবে, তাহলে এইটা মনে করো চৌম্বক মধ্যতল, এইদিকে মনে হয় চুম্বকটা এইভাবে আছে, এই কোণটা হচ্ছে থিটা। থিটাটা কি
থিটাটা হচ্ছে বিনতি কোণ। এটা হচ্ছে আমাদের চৌম্বক মধ্যতল। তাহলে চৌম্বক মধ্যতলে ক্যালকুলেশন করি। তাহলে আমি বললাম যে চুম্বক ক্ষেত্রের যে প্রাবল্য সেটাকে আই বললাম। তাহলে আয়ের অনুভূমিক বরাবর উপাংশ হবে আই কস থিটা, আর উল্লম্ব বরাবর উপাংশ হবে আই সাইন থিটা, ভেক্টর উপাংশ বিভাজন। তাহলে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ কি বলবো, সেটাকে এইচ দিয়ে লিখবো, সেটা হচ্ছে আই কস থিটা। তাহলে এটাও একটা উপাদান, ভি আই সাইন থিটাটা উপাদান নয়, আই কস থিটাটাকেই বলা হয় উপাদান। ঠিক আছে, তাহলে আয়ের অনুভূমিক বরাবর যে উপাংশ, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক দিক বরাবর যে উপাংশ, সেটাকেই বলা হয় অনুভূমিক উপাংশ, কিছুই নেই আর। আর উল্লম্ব উপাংশ সেটাকে ভি দিয়ে লেখা হয়, ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেটা হচ্ছে আই সাইন থিটা। যদি ভি বাই এইচ বার করি, ভি থেকে এইচ যদি বার করি তাহলে আই আই কেটে যাবে, সাইন থিটা বাই কস থিটা আসবে, তারপরে ট্যান থিটা হবে। তো এটা একটা সূত্র, ভি বাই এইচ সমান ট্যান থিটা। আরেকটা দেখো, যদি এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বার করি তাহলে সেটা আই স্কোয়ার হবে। আই স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হবে। আই স্কোয়ারটা যদি কমন নিই, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1, তাহলে শুধু আই স্কোয়ার পড়ে থাকছে। তাহলে আই সমান হবে রুট ওভার এইচ স্কোয়ার পরে ভি স্কোয়ার। তাহলে এগুলো হচ্ছে সব রিলেশন যেগুলো দিয়ে আমাদের অঙ্ক করবো। এইটি একটা রিলেশন, এই চারটে হচ্ছে টোটাল রিলেশন যেগুলো দিয়ে আমরা বিভিন্ন রকমের ক্যালকুলেশন করব। ঠিক আছে, কখনো কখনো জিজ্ঞেস করে যে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ ভৌগোলিক মধ্যতলে কত হবে। এটা কিন্তু চুম্বক মধ্যতল, তো যদি আমাদের ভৌগোলিক মধ্যতলে বার করতে বলতো, মনে করো এইটা হচ্ছে আমাদের ভৌগোলিক মধ্যতল, এইটা হচ্ছে আমাদের ভৌগোলিক মধ্যতল। আচ্ছা, এখানে হবে, এইখানে এটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, আর এটা হচ্ছে আমাদের চুম্বক মধ্যতল। ঠিক আছে, যদি আমাদের জিজ্ঞেস করতো যে ভৌগোলিক মধ্যতলের অনুভূমিক উপাংশ কত, সেটাকে আমরা কি বলতাম, এইচ ড্যাশ বলতাম। এটা তো এইচ, এটা হচ্ছে ভি। উল্লম্ব উপাংশটা একই হতো, উল্লম্ব দাগটা একটাই আছে, সেম দাগ। এক্ষেত্রে এইচ ড্যাশ কত হতো, আই কস থিটার এই অ্যাঙ্গেলটা হতো ডেল্টা, বিচ্যুতি। তাহলে এইচ ড্যাশ সমান হতো এইচ কস ডেল্টা, অর্থাৎ আই কস থিটা কস ডেল্টা। ঠিক আছে, যদি বলতো যে ভৌগোলিক মধ্যতলে বিনতি কোণ কত, এই বিনতি কোণটা এইটা যেটা লিখেছি সেইটা তো হচ্ছে চৌম্বক মধ্যতলে, কারণ চুম্বক তো চৌম্বক মধ্যতলেই থাকবে। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করতো যে ভৌগোলিক মধ্যতলে বিনতি কোণ কত, সেটা যদি আমি থিটা ড্যাশ বলতাম, তাহলে ট্যান থিটা ড্যাশ হতো ভি বাই এইচ ড্যাশ। ঠিক আছে, ভি বাই এইচ ড্যাশ। তাহলে ভি এর মানটা যদি বসাই, ভি এর মানটা হচ্ছে আই সাইন থিটা, আর এইচ ড্যাশের মান হচ্ছে আই কস থিটা কস ডেল্টা, তাই তো। ভি এর মানটাকে লেখাই আছে আই সাইন থিটা, আই আর কেটে গেল, তাহলে ট্যান থিটা বাই কস ডেল্টা। এটা হচ্ছে ট্যান থিটা ড্যাশের মান। দেখো কস ডেল্টার মান সবসময় একের থেকে ছোট হয়, এক বা একের থেকে ছোট হয়। তাহলে ট্যান থিটা ড্যাশের মান ট্যান থিটার থেকে বড় হবে, তাহলে থিটা ড্যাশের মান অবশ্যই থিটার থেকে বড় হবে বা সমান হতে পারে। যখন কখন সমান হবে, যখন ডেল্টার মানটা তোমার 0 হবে, অর্থাৎ কস ডেল্টার মান যখন 1 হবে, তখন থিটা ড্যাশ আর সমান থিটা হবে। অর্থাৎ যখন চৌম্বক মধ্যতল আর ভৌগোলিক মধ্যতল একই হয়ে যাবে। ঠিক আছে, তাছাড়া সব জায়গায় থিটা ড্যাশের মানটা থিটা থেকে বড় হবে, অর্থাৎ ভৌগোলিক মধ্যতলের বিনতি কোণটা চৌম্বক মধ্যতলের বিনতি কোণের থেকে বড় হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের থিটা ড্যাশ। এটা কিন্তু 3 ডাইমেনশনাল, একটু চিন্তা করবে। ঠিক আছে, এই যে আইটা আছে, এই আইটা কিন্তু চৌম্বক মধ্যতলে আছে, অর্থাৎ এইটা এইটা আর এইটা একই তলে। কিন্তু এইটা যেটা লিখেছি সেটা কিন্তু ভৌগোলিক মধ্যতলে আছে, এইটা এইটা আর এইটা একই তলে আছে। তাহলে এরা তিনটে একই তলে আর এরা তিনটে একই তলে, এটা একটু খেয়াল রাখবে। এই দুটো কিন্তু আলাদা তলে আছে, এ আছে চৌম্বক মধ্যতলে আর এ আছে কিন্তু ভৌগোলিক মধ্যতলে, দুটো কিন্তু আলাদা। ওদের মাঝে আবার ক্যাঙ্গেল আছে, সেসব আমাদের বার করতে দেয় না, অত ডিটেলসও দেয় না। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে চৌম্বক মধ্যতল ছাড়া অন্যান্য যে কোনো মধ্যতল যদি দেয়, তাহলে বিনতি কোণটা কিন্তু বড় হবে, কারণ ভি সাইন থিটাটা একই থাকছে, ভার্টিক্যাল কম্পোনেন্ট একই থাকছে, উল্লম্ব উপাংশ একই থাকছে,
অনুভূমিক উপবংশটা কমে যাচ্ছে, এইচ ড্যাশটা এইচ কস ডেল্টা হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তাহলে তার মানে থিটা ড্যাশটা আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, চলো অঙ্ক করি কয়েকটা। কি বলেছে, বলছে কলকাতার ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপবংশ হচ্ছে 0.35 ওরস্টেড এবং বিরতিকোণ 30 ডিগ্রি নর্থ হলে কলকাতার ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক প্রাবল্য ও উল্লম্ব উপবংশের মান কত? আচ্ছা, এটা অনুভূমিক প্রাবল্য হবে না, এটা শুধু প্রাবল্য হবে। ঠিক আছে, ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্য ও উল্লম্ব উপবংশের মান কত? অনুভূমিক উপবংশ তো দিয়েই দিয়েছে, হরাইজন্টাল উপবংশ তো হরাইজন্টাল কম্পোনেন্ট দিয়েছে 0.35 ওরস্টেড। ও আচ্ছা, ওরস্টেডটা মনে রাখবে, ওরস্টেডটা হচ্ছে সিজিএস একক। ঠিক আছে, চলো আমাকে কি বার করতে বলেছে? আমাকে আই বার করতে বলেছে, যে আই কত বার করতে বলেছে আর ভি কত বার করতে বলেছে। আমাকে থিটাটা দিয়ে দিয়েছে 30 ডিগ্রি। এবার কী করে বার করবো? এইচ ইজিক্যাল টু আই কস থিটা, তাই তো? হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে আই কস থিটা, তাহলে আই সমান কত হবে? এইচ বাই কস থিটা। এইচ কত? এইচ হচ্ছে 0.35, কস থিটা মানে হচ্ছে কস 30 ডিগ্রি, মানে √3/2, তাহলে √3/2 মানে ইন্টু 2 হয়ে গেল। কারণ কী হবে, 0.7 বাই √3 মানে হচ্ছে 1.7 লিখি। ঠিক আছে, দশমিকটা উঠে গেল, তার মানে 7/17, তার মানে কত হবে? 0.4, 4 সাথে 28, 4 সাথে 68, 0.41 ওরস্টেড। তাহলে এইটা হচ্ছে আয়ের মান। আরেকটা কী দিয়েছে? আরেকটা দিয়েছে উল্লম্ব উপবংশের মান, তাহলে ভিটা বার করতে বলেছে। আমরা জানি ভি বাই এইচ সমান ট্যান থিটা, তাহলে ভি সমান হচ্ছে এইচ ট্যান থিটা। এইচটা জানি আমরা 0.35, আর থিটাটা হচ্ছে 30 ডিগ্রি। ট্যান 30 মানে হচ্ছে কত? ট্যান 30 মানে হচ্ছে 1/√3, ট্যান 30 মানে হচ্ছে 1/√3, তাই না? 1/√3, তাহলে 0.35 বাই 1.7, তাহলে অ্যাকচুয়ালি এর অর্ধেক 0.205 এরকম ওরস্টেড আসবে। ঠিক আছে, বোঝা গেছে? সিম্পল অঙ্ক, কিছুই নাই, সমীকরণে বসিয়ে দিলেই হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখি, বলছে কোন স্থানের ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপবংশ উল্লম্ব উপবংশের √3 গুণ হলে ওই স্থানের বিনতি কোণের মান কত? চলো সোজা অঙ্ক। কি বলেছে? কোন স্থানের অনুভূমিক উপবংশ উল্লম্ব উপবংশের √3 গুণ, এইচ বাই ভি বলেছে √3। ঠিক আছে, এইচটা হচ্ছে ভি এর √3 গুণ, অনুভূমিক উপবংশ উল্লম্ব উপবংশের √3 গুণ। ঠিক আছে, তাহলে ভি বাই এইচ সমান কত হবে? √3। ভি বাই এইচ 1/√3, সরি 1/√3। ভি বাই এইচ মানে ট্যান থিটা, ট্যান থিটা মানে 1/√3, তাহলে থিটা সমান কত? থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, 1/√3 মানে হচ্ছে, এটা মানে হচ্ছে ট্যান 30 ডিগ্রি, তাহলে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। কিচ্ছু নেই অঙ্কটাতে। নেক্সট চলো, বলছি কোন স্থানে বিচ্যুতি কোণ হচ্ছে 30 ডিগ্রি ইস্ট, বিরতি কোণ হচ্ছে 45 ডিগ্রি নর্থ, ওই স্থানে ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক প্রাবল্য 0.3 ওরস্টেড হলে ভৌগোলিক মধ্যতলে চৌম্বক ক্ষেত্রে অনুভূমিক উপবংশ এবং উল্লম্ব উপবংশের মান কত? চলো, কিছুই নেই। কীরকম দিয়েছে মনে করো, এটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল আর এইটা হচ্ছে আমাদের চৌম্বক মধ্যতল। এটা হচ্ছে ম্যাগনেটিক আর এটা হচ্ছে জিওগ্রাফিক। ঠিক আছে, এই মাঝের কোণটা হচ্ছে ডেল্টা, এই দিকে আছে এইচ আর এই দিকে আছে এইচ ড্যাশ আর এই দিকে আছে ভি। ভিটা দুটো তলেই সেম। ঠিক আছে, আমাদের কী কী বলেছে? ডেল্টাটা কত বলেছে? ডেল্টাটা বলেছে 30 ডিগ্রি ইস্ট। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা একটা কথা হয়তো মাঝখানে বলি নেই, যে বিচ্যুতি কোণ দিয়ে দেখো 30 ডিগ্রি ইস্ট, এই কথাটা মানে হচ্ছে যে ওর যে নর্থ উত্তর মেরুটা আছে সেটা যেদিকে থাকা উচিত, উত্তর দিকে থাকা উচিত, তার সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে পূর্ব দিকে আছে। এটি যদি পূর্ব দিকে হয়, পূর্ব দিকে ঘুরে গেছে, নর্থটা পূর্ব দিকে ঘুরে গেছে, এই দিকটা পূর্ব দিক। ঠিক আছে, আর যদি পশ্চিম দিকে হতো তাহলে নর্থটা ওয়েস্ট এদিকে চলে যেত। চলো, আগে ছিল এটা। ডেল্টাটা 30 ডিগ্রি দিয়েছে, বিনতি কোণ 45 ডিগ্রি দিয়েছে, তারপরে থিটাটা দিয়েছে 45 ডিগ্রি। আর কি দিয়েছে? এইচটা দিয়ে দিয়েছে, হরিজন্টাল কম্পোনেন্ট 0.3 ওরস্টেড, 0.3 ওরস্টেড। আমাকে কি জানতে চাইছে?
ভৌগোলিক মধ্যতলে অনুভূমিক উপাংশ কত, এইচ ড্যাশটা কত জানতে চাইছে। এইচ ড্যাশ ইজ ইকুয়াল টু এইচ কস ডেল্টা, তাহলে 0.3 কস ডেল্টা মানে কস 30, কস 30 মানে হচ্ছে √3/2, তাহলে 0.3 ইন্টু 1.7/2, ঠিক আছে। এটা করলে হবে 0.85, 3 × 5 = 15, 5 3 × 8 = 24, 25, ও 0.255 ওস্টার। এটা হচ্ছে এইচ ড্যাশ। আর কি চেয়েছে, ভার্টিক্যাল কম্পোনেন্ট চেয়েছে, কিছুই নয়, ভি সমান এইচ ট্যান থিটা। এইচটা আমি জানি 0.3, আর ট্যান থিটা, থিটা হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে হচ্ছে 1, ট্যান 45 মানে 1, কারণ 0.3 ওস্টার। ঠিক আছে, বুঝে গেছে, সিম্পল জিনিস, অঙ্ক কিচ্ছু নাই। চলো নেক্সট দেখি, দেখো নেক্সট অঙ্ক। বলছে কোন স্থানে একটি উল্লম্ব তলে আপাত বিনীত কোণ 40 ডিগ্রি এবং তার সমকোণে আনত অপর একটি তলে আপাত বিনীত কোণ হচ্ছে 30 ডিগ্রি। ওই স্থানে প্রকৃত বিনীত কোণের মান কত। চলো মনে করো এইটা একটা তল, এইটা আরেকটা তল, আর আরেকটা তল হচ্ছে এইটা, এইটা আরেকটা তল, এরকম একটা তল। এইটা হচ্ছে চৌম্বক মধ্যতল, ম্যাগনেটিক মধ্যতল, এমজি লিখে দিলাম, ঠিক আছে। বলছি কোন স্থানে একটি উল্লম্ব তলে আপাত বিনীত কোণ হচ্ছে 40 ডিগ্রি। ধরলাম যে এই তলে আপাত বিনীত কোণ থিটা ড্যাশটা হচ্ছে 40 ডিগ্রি এবং তার সঙ্গে সমকোণে আনত অপর একটি তলে আপাত বিনীত কোণ হচ্ছে 30 ডিগ্রি। এই তলটা আরেকটা তল যেটা এই তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এই যে কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি। এই তলে থিটা ডবল ড্যাশ সেইটা আমাদের বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে এই তলে প্রকৃত বিনীত কোণটা কত, এইটা হচ্ছে আমাদের চৌম্বক ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক মধ্যতল। তাহলে এই তলে থিটাটা কত, অর্থাৎ প্রকৃত বিনীত কোণটা কত জানতে চাইছে, ঠিক আছে। অঙ্কটা বুঝতে পেরেছ। এইটা হচ্ছে একটা তল, যে তলে ভৌগোলিক মধ্যতল বাদ দাও, অন্য যে কোনো তলে, ঠিক আছে। আমি কি করলাম, মানে অন্য কোনো তলে মানে কি, আমি চুম্বকটাকে এই তল ছেড়ে কোথাও যেতে দেবো না, সেটাকে বাধ্য করতেই পারি, সেটাকে রিবেট করে বেঁধে টেঁধে যা করে হোক। তাহলে এই তলে যদি বিনীত কোণ দেখি তাহলে 40 ডিগ্রি হচ্ছে, এই তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে অন্য একটা তলে বিনীত কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে প্রকৃত তলে এই তলটাতে প্রকৃত বিনীত কোণ কত জানতে চাইছে, ঠিক আছে। তো এই তলটাতে আমি বিচ্যুতিটাকে ডেল্টা বললাম, বিচ্যুতিটাকে ডেল্টা বললাম, ঠিক আছে। এই তলে বিচ্যুতি কোণটা আমরা ডেল্টা বললাম। দেখো আমরা এক্ষুনি শিখলাম যে ট্যান থিটা ড্যাশ ইজ ইকুয়াল টু এই তলে যে বিনীত কোণ সেইটা হচ্ছে ট্যান থিটা বাই কস ডেল্টা, এক্ষুনি শিখেছি, ঠিক আছে। ট্যান থিটা ড্যাশ সমান ট্যান থিটা কস ডেল্টা। যদি এই তলটা দেখি, এই তলের বিচ্যুতি কোণটা হবে 90 মাইনাস ডেল্টা, অর্থাৎ এই তলের ক্ষেত্রে এই সেকেন্ড তল, এই তলে এটা হচ্ছে ফার্স্ট তল, এটা ফার্স্ট সারফেস, আর এই সেকেন্ড সারফেসের ক্ষেত্রে এটা হচ্ছে সেকেন্ড সারফেস। সেকেন্ড সারফেসের ক্ষেত্রে বিচ্যুতিটা কত, বিচ্যুতি হচ্ছে এই কোণটা, অর্থাৎ সেক্ষেত্রে ট্যান থিটা ডবল ড্যাশ ইজ ইকুয়াল টু ট্যান থিটা বাই কস 90 মাইনাস ডেল্টা, অর্থাৎ সাইন ডেল্টা হয়ে গেল। তাহলে ট্যান থিটা ডবল ড্যাশ ইজ ইকুয়াল টু ট্যান থিটা বাই সাইন ডেল্টা, বুঝে গেল, বুঝে গেল। তাহলে এই কোণটা, এই ক্ষেত্রে বিচ্যুতি কোণটা হচ্ছে পুরোটা হচ্ছে 90 মাইনাস ডেল্টা। আমি বার করতে চাইছি সাইন স্কোয়ার ডেল্টা
প্লাস কস স্কোয়ার ডেল্টা কত হয়, কারণ আমাদের বিচ্যুতি কোণ বলে দেয়নি, মানে বিচ্যুতি কোনো মান দেয়নি, শুধু আমাকে দিয়েছে থিটা ড্যাশটা 40 আর থিটা ডবল ড্যাশটা হচ্ছে 30 ডিগ্রি। এবার দেখো সাইন স্কোয়ার ডেল্টা মানে কি, সাইন স্কোয়ার ডেল্টা যদি সাইন ডেল্টাটা এদিকে যায় তাহলে হবে ট্যান থিটা বাই ট্যান থিটা ডবল ড্যাশ তার স্কোয়ার প্লাস কস স্কোয়ার ডেল্টা মানে এদিকে গেল ট্যান থিটা বাই ট্যান থিটা ড্যাশ, ট্যান থিটা বাই ট্যান থিটা ড্যাশ তার স্কোয়ার। বুঝে গেল? এখান থেকে কস ডেল্টা বার করো, ট্যান থিটা বাই ট্যান থিটা ড্যাশ হবে, সেটা কস স্কোয়ার ডেল্টার জায়গায় স্কোয়ার হবে। এই দিকটা তো 1 হয়ে গেল, তাহলে 1 ইজ ইকুয়াল টু এই দুটো থেকে আমি ট্যান স্কোয়ার থিটা কমন নিলাম, ট্যান স্কোয়ার থিটা কমন নিলাম, কি পড়ে থাকলো 1 বাই ট্যান স্কোয়ার থিটা ড্যাশ প্লাস 1 বাই ট্যান স্কোয়ার থিটা ডবল ড্যাশ, তাই তো? ট্যান স্কোয়ার থিটা ডবল ড্যাশ প্লাস ট্যান স্কোয়ার থিটা একই ব্যাপার, আগে পড়া হয়ে গেছে। ট্যান স্কোয়ার থিটাটা এই দিকটা নিয়ে এলাম, তাহলে 1 বাই ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান স্কোয়ার থিটা ড্যাশ প্লাস 1 বাই ট্যান স্কোয়ার থিটা ডবল ড্যাশ। ঠিক আছে, তাহলে কট স্কোয়ার থিটা সমান কট স্কোয়ার থিটা ড্যাশ প্লাস কট স্কোয়ার থিটা ডবল ড্যাশ, 1 বাই ট্যান থিটা মানে কট থিটা। আমরা ফর্মুলা পেয়ে গেছি, এই ফর্মুলাতে মান বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে সমান কট স্কোয়ার থিটা ড্যাশ হচ্ছে 40, তাহলে কট স্কোয়ার 40 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 30 ডিগ্রি। অনেক সময় শুধুমাত্র এইটাই প্রমাণ করতে দেয়, কোনো কিছু প্রমাণ করতে দেয় না। এবারে কট স্কোয়ার 40 ডিগ্রি মানে হচ্ছে 1.42, ঠিক আছে, আর কট স্কোয়ার 30 ডিগ্রি মানে হচ্ছে 3, মানে 4.42 কট স্কোয়ার বেরোচ্ছে কিন্তু, ঠিক আছে, কট স্কোয়ার থিটাটা বেরোলো, তাহলে কট থিটা সমান কত বেরোবে, এর রুট ওভার করতে হবে, এর রুট ওভার করলে হবে 2.1, তার মানে এখান থেকে যদি ক্যালকুলেটারে তোমরা থিটা বার করো তাহলে দেখবে 25.46 ডিগ্রি বেরোবে, 25.46 ডিগ্রি। তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রকৃত বিনতিকোণ। প্রকৃত বিনতিকোণ ছাড়া অন্যান্য যে বিনতিকোণগুলোই পাবে অন্যান্য তলে তার কিন্তু মান বেশি হবে, এটা আমরা জানি, এটা আমরা আগেই ক্যালকুলেশন করে দেখালাম তোমাদের। ঠিক আছে, চলো লাস্ট অঙ্ক, খুব সোজা অঙ্ক, দেখে অনেক কঠিন মনে হবে কিন্তু তেমন কোনো ব্যাপার নেই, এটা একটু করলাম। বলছি কোনো স্থানের বিনতিকোণ থিটা চৌম্বক মধ্যতলের সঙ্গে ডেল্টা কোণে আনন্দ উল্লম্ব তলে বিনতিকোণ থিটা ড্যাশ হলে দেখা যায় ট্যান থিটা ড্যাশ সমান ট্যান থিটা ড্যাশ ইস টু ট্যান থিটা সেক ডেল্টা ইস টু 1। কী দিয়েছে বলছে এইটা হচ্ছে আমাদের চৌম্বক মধ্যতল, এটা হচ্ছে চৌম্বক মধ্যতল, ঠিক আছে। অন্য আর একটা যে কোনো একটা তল দিয়েছে, যেটা ওই চৌম্বক মধ্যতলের সঙ্গে এইটা এই দিকটার চৌম্বক মধ্যতলের সঙ্গে ডেল্টা কোণ করেছে, ঠিক আছে। এটাতে বিনতিকোণ হচ্ছে থিটা, এটাতে এই দিক হচ্ছে এইচ, এই দিক হচ্ছে ভি, আর এটা হচ্ছে এই দিক হচ্ছে এইচ ড্যাশ, আর ভিটা সেম আছে, তাহলে ওই সূত্রটাকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। এবার আমরা জানি ট্যান থিটা মানে হচ্ছে প্রকৃত বিনতিকোণ, ট্যান থিটা বলে দিয়েছে, ট্যান থিটা সমান হচ্ছে ভি বাই এইচ, আর ট্যান থিটা ড্যাশও বলে জানি আমরা, এটা হচ্ছে ভি বাই এইচ ড্যাশ। থিটা ড্যাশটা হচ্ছে এই তলটাতে, অন্য যে কোনো তলে, আর থিটাটা হচ্ছে চৌম্বক মধ্যতলে, ঠিক আছে। চলো ভি বাই এইচ মানে এইচ ড্যাশ মানে কি, এইচ ড্যাশ মানে হচ্ছে এইচ কস ডেল্টা, আবার ভি বাই এইচ মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা বাই কস ডেল্টা, তাহলে ট্যান থিটা ড্যাশ বাই ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোস ডেল্টা মানেই হচ্ছে সেক ডেল্টা, হয়ে গেল প্রমাণ। ট্যান থিটা ড্যাশ ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু সেক ডেল্টা ইজ টু 1, প্রুভড।
ঠিক আছে, খুব একটা বিশেষ কিছু নেই, কনসেপ্টটা ঠিকঠাক থাকলে তোমরা খুব ইজিলি করতে পারবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, হিস্টেরেসিস কার্ভ, তিনটি চৌম্বক পদার্থের মধ্যে কী পার্থক্য এবং ভূচুম্বক ক্ষেত্রে যে উপাদান, সেই উপাদানগুলোর মধ্যে সম্পর্ক কী, এবং আশা করছি যে কোনো অঙ্ক দিলে তোমরা এখান থেকে করতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো।